যারা ইউটিউবে ভিডিও করি, বিশেষ করে কন্ট্রোভার্সি, তখন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে অনেকে অনেক রকম ফেক আইডি নিয়ে কমেন্টস করে, এবং আমরা কমেন্টটা দেখেই কিন্তু বুঝতে পারি যে কোন কমেন্টটা সিরিয়াস আর কোন কমেন্টটা ভিত্তিহীন। বেশিরভাগ ফেক আইডি থেকে যখন কোনো কমেন্ট আসে, সেই কমেন্টটা কিন্তু ফেকই হয়। সাধারণত অনেকে একটা মানুষ 3-4টে ফেক আইডি খুলে তাদের স্বভাবই হচ্ছে অন্য যারা শত্রুপক্ষ তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা। তাহলে সেদিন সন্দীপের লাইভে যে কমেন্টটা এসেছিল সেটাও ছিল একটা ফেক আইডি, কিন্তু সেটা নিয়ে যখন একজন ভিডিও বানাতে বসলো, সেই কমেন্টটাকে এতভাবে গুরুত্ব দিয়ে ভিডিওটা হলো, মনে হচ্ছিল যে ওই যে কমেন্ট দাতা সে নিজে, আর নইলে তারই কোনো কাছের মানুষ, যে সে এই ভিডিওটা বানাবে বলে ওই কমেন্টটা সন্দীপের কমেন্ট বক্সে গিয়ে করা হয়েছিল। এটা কিন্তু আমরা এই ভিডিওটা দেখে পুরো বুঝতে পেরেছি। তাহলে কে করলো ফেক কমেন্ট আর কে করলো ভিডিও, চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আশা করি আজকে তোমাদের অনেকটাই মজা দিতে পারবো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, অবশ্যই তোমরা মজা পাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সন্ধ্যা সবাইকে। তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, তবে মনটা খুব খারাপ, কারণ এখন যখন ভিডিও বানাচ্ছি সেই সময়টা আমার বাড়ি জমজমাট ছিল। কালকে রাত 8টা না 7টায় ওরা চলে গেল। কালকে ছিল মেয়ের বার্থডে। আমার ব্লগ চ্যানেলে নিশ্চয়ই আজকে 3টে সেই ভিডিওটা তোমরা পেয়ে গেছো। মনটা একটু খারাপ। আর সত্যি কথা, মেয়েদের বিয়ে দিয়ে তাদের সংসারে তারা থাকবে, তাদের সন্তানদের লেখাপড়া, তাদের পারিবারিক সম্পর্ক, এগুলো তার কাছে বেশি প্রায়োরিটি হবে। সবার শেষে যদি একটুখানি কোনো জায়গা বেঁচে থাকে তখন আমি, কারণ আমি এখন শক্ত সামর্থ্য, এখনই আমাকে দেখে রাখার কিছু নেই। তবে যখন হয়তো চলাফেরা করতে পারবো না, তখন আমিও চাইবো আমার মেয়েরা আমার সব সময় খোঁজখবর রাখুক। যাই হোক, এটা বললাম নিজের কথা। চলো তাহলে ভিডিওর ভেতরে প্রবেশ করি। আজকে লোকের কমেন্ট বক্স তুলে বেশ জমাইটা খুব ফুর্তি করে মজা করে ভিডিও করতে ভালোবাসে কে? আমাদের দালাল খুব খিল্লি ওড়ায়। এর কমেন্ট বক্স, ওর কমেন্ট বক্স, এরকম করে খিল্লি ওড়ায়। প্রত্যেকটা ভিডিওর অর্ধেক অংশটা থাকে কমেন্ট বক্সে, কেননা স্টক ফুরিয়ে আসছে। কত আর এক কাসন্দি কতবার ঘাটা যায়, এই ম্যান্ডি এ করছে, ম্যান্ডি ও করছে, ম্যান্ডির এই ভয়েস দিলাম, সব মানুষ জানে, আমরা সবাই জানি। আর আমরা এটাও জানি সেই সময়টা প্রথম ওর এবং প্রধান ছিল সহচরী ও নিজে, তখন ওকে সাপোর্ট করে তাকে এই কাজগুলোই ইন্ধন জুগিয়েছে। যতই বলুক, আমি বলেছি, ওকে সাবধান করেছি, একদম ভুল কথা। অন্যায়কারীকে অন্যায় করতে সাহায্য করে যখন পিরিত ছুটে গেল, তখন এসে তার বিরুদ্ধে নোংরা থেকে নোংরাতর ভিডিও এখনো করে যাচ্ছে। আমার কথা কি, যাকে ভালোবাসি, যাকে ভালোবাসতাম, তার সম্পর্কে তার বিরুদ্ধে কথা বলতে গেলেও আমি এমনভাবে বলবো না, যে সেই নোংরা কথাগুলো এমনভাবে প্রেজেন্ট করবো না। সেই সময় তো আমিও তার সাথে ছিলাম, তাহলে সেই নোংরার ভাগিদার তো আমিও হতে পারি। কিন্তু দালালের তো সেটা বোধ নাই। ওর কথা যেন তেন প্রকারে প্রতিশোধ নেব, তাতে আমি যত নিচে নামতে হয় আমার কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি তো সব কিছু শেষে হচ্ছে যত নোংরা বলবো তত রেভিনিউ আসবো। এখন কি আসছে? অনেকটাই কমে গেছে, কারণ মানুষ ওই এক কাসন দিয়ে আর কত শুনবে। কিন্তু তোমরা তো শুনতে বাধ্য। আমি তো বলবো, আমি যত বলবো তোমরা যেটুকু পারো সেটুকু শোনো। এই হচ্ছে দালালের আসল উদ্দেশ্য। চলো তাহলে, ও যে কমেন্ট, ওর নিজের কমেন্ট, তা কে নাকি কমেন্ট করেছে যে তুমি তো লোকের কমেন্ট বক্স ঘুরে ঘুরে লোকেরকে খিল্লি করো, তাহলে তোমার কমেন্ট বক্স থেকে তুমি ভিডিও করো, তোমার কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে তুমি ভিডিও করো। তা কালকে রাতে যে ভিডিওটা করেছে, সেই ভিডিওটায় তো ওর কমেন্ট বক্সে একেবারে এমন ভালোবাসা দিছে না মানুষ ওরে, যে শরীর খারাপ হয়ে গেছে। অত সুন্দর কমেন্টে ও না একদম পরিপূর্ণ হয়ে গেছে। ও একদম মানে ভালোবাসায় ভাবে গদগদ হইয়া ও ভিডিও করতে পারতেছে না, এত কষ্ট হচ্ছে। তারপরে সকালে একটা ভিডিও করেছে তুলনামূলক আলোচনা। আরে বাবা, তুলনামূলক আলোচনা করতে গিয়ে ওই একই, কে কতটা খারাপ, কে কতটা ভালো, ওটা সবাই জানে। মন্দিরা কত ভালো আর মন্দিরার মা কত ভালো সবাই জানে। কিন্তু একটা জায়গায় একটা পজিটিভ আমি বলবো, মন্দিরা হয়তো তার মায়ের নামে 2-4টে কথা বলেছে, কিন্তু মন্দিরার মা আজ অব্দি ওর মেয়ের নামে কোনো নোংরা কথা ওয়াইটিতে সে বলেনি। যাই হোক, ওদের মা মেয়ের এই সম্পর্কটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যত তাড়াতাড়ি
ভালো হয়ে যাক, ততটাই মঙ্গল। কারণ আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা আমাদের স্বার্থে ওদের সঙ্গে মিশি। হ্যাঁ, আমি এটাই বলবো, প্রত্যেকটা মানুষ তার মধ্যে দিয়ে কারোর উপরে একটু সিম্প্যাথি এসে যায়, কিন্তু শেষমেশ কিন্তু যখন ওই মা বিপদে পড়বে মেয়েই দেখবে। আর মেয়ের তো অনেকেই দেখার আছে, মেয়ে বিপদে পড়লে মা না দেখলেও চলে যাবে। কারণ মন্দিরা সংসারে এমন একটা জায়গা এখন করেছে, যদি এটা ধরে রাখতে পারে, আশা করি ধরে রাখতে পারবে, নিজেকে পরিবর্তন করছে, আমরা সেটা বুঝতেই পাচ্ছি। কারণ দেখো, মানুষ মাত্রই ভুল করে, যখন ভুল করে তাকে, আমিও অনেক কথা বলেছি, আমি ওর নেগেটিভে গিয়ে কথা বলেছি সোমনাথকে সাপোর্ট করে। আর সোমনাথ যে 100% সঠিক সেটাও কিন্তু আমরা বলিনি, আমি তো বলিনি। সোমনাথেরও কিছু ভুল আছে, সংসার করতে গেলে স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে সংসার করতে গেলে দায়িত্ব ছেড়ে হাত পা ছড়িয়ে কিন্তু থাকা যায় না। যাই হোক, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সোমনাথও নিজেকে শুধরে নিয়েছে। সংসারের অনেক কাজ যেটা সবটাই মন্দিরা দেখাশোনা করতো, এখন সোমনাথও কিছু করে। এইভাবে উভয়কে বুঝে যদি সংসার করে, সংসার অবশ্যই ভালো হয়। তা চলো, আমি আবার আমার কন্টেন্ট থেকে অন্য পথে চলে যাচ্ছি। আমি বলতে এসেছি যে আমাদের দালাল আজকে তার নিজের নেগেটিভ কমেন্ট কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করলো, চলো সেটা নিয়ে একটু আলোচনা। ওর কমেন্ট বক্সে কিছু ভিত্তিহীন কমেন্ট এসছে, যার কোনো প্রমাণ নেই, যার কোনো ভিত্তি নেই, সেই জন্য সে সেগুলো রিমুভ করে দিয়েছে কিংবা সেটাকে এড়িয়ে গেছে। আরে তাহলে সন্দীপের কমেন্ট বক্সে যে কমেন্টটা এসেছিল তার কি ভিত্তি ছিল, কি প্রমাণ ছিল? আজকে সীমা কোথায় গেছে? সীমা গেছে ব্যাঙ্গালোরে। শুভকে আমি দাদা বলছি, কারণ শুভ আমার থেকে হয়তো কিছুটা বড়, আমি তবুও ওকে শুভদা বলি, সম্মান দিই। শুভদাকে নিয়ে গেছে ব্যাঙ্গালোরে। তার যাওয়ার জার্নি থেকে, হসপিটালের জার্নি থেকে, কোথায় গিয়ে কার বাড়িতে উঠেছে, সমস্তটাই কিন্তু সে ভিডিওর মাধ্যমে যতটা পারে শেয়ার করছে। এবং সে ওখানে একজন আয়ার দাম এক রাতের জন্য কত 1030 টাকা না 1500 টাকা, সেখানে অতগুলো টাকা না দিয়ে প্রতিদিন রাত্রে শুভর কাছে নিজে পাহারা দিয়ে থাকে। একটা কেবিনে থাকে শুভ, তার সামনেই ওকে বেড দিয়েছে, কম্বল দিয়েছে, কেন রোগীর বেডে তো থাকতে দেবে না। আমি নিজে দেখেছি, রাতে আমার সঙ্গে ওর কথা হয়েছে। আমি যে কোথায় এত আস্তে আস্তে কথা বলছো, তো বললো আমি হসপিটালে আছি শুভর পাশেই। শুভকে এখানে একজন আয়ার দাম 1500 টাকা, একটা আয়ার দাম 1500 টাকা। তারপরে বলছে শুনতে পাচ্ছ কিসের আওয়াজ? আমি কিসের? বলছে শুভ নাক ডাকছে। তা আমি কথা বন্ধ করে চুপ করে শুনলাম। তারপরে ও আবার নাড়া দিল, কি গো শুভদা, নাক ডাকছো কেন? এই যে প্রমাণগুলো, যে সে তার স্বামীর সঙ্গে ব্যাঙ্গালোরের স্বামীর ট্রিটমেন্টের জন্য গেছে, দেখিয়েছে, স্বামীকে নিয়ে গেছে, সমস্তটাই হসপিটালে মণিপালের বাইরে থেকে ভিডিও করছে। কদিন ধরে ভিডিও দিতে পারছে না, সবসময় হসপিটালে থাকলে বাড়িতে আসে, স্নান করে খাওয়া দাওয়া করে আবার যায়। কি করে যাবে, কি করে ভিডিও করবে, দেখাতে পারছে না। অথচ বলে দিল সীমা নাকি প্রেগনেন্ট, সে নাকি অ্যাবর্শন করাতে ব্যাঙ্গালোরে গেছে। কি সুন্দর ভিত্তিযুক্ত কথা! কি প্রমাণ আছে? তাহলে সন্দীপের কমেন্ট বক্সের ওই কমেন্টটা নিয়ে সীমাকে এত বড় এলিগেশন দিলে ওর কোথাও একটু বাঁধলো না। অথচ যখন ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে সেটা ভিত্তিহীন, সেটা নাকি কোনো প্রমাণ নেই। চলো তাহলে সেই কমেন্টটা একটু পড়ে শোনাই, কারণ ও তো শোনাবে না। আর দেখি শেষ পর্যন্ত শোনায় কিনা, না হলে তো আমি আছি। তারপরে কি বললো একটুখানি শুনে নি, চলো। তার প্রথম কমেন্টের উত্তর দিল যে কেন ওকে বলা হয়েছিল তুমি কেন মন্দিরা খারাপ জেনেও তাকে সাপোর্ট করেছিলে সেই সময়। ও উত্তর দিল, যখন পরকিয়া করে ধরা পড়েছে, সংসার ভেঙে যাচ্ছে, যখন ফ্ল্যাটে গেছে, তখন ও মন্দিরার ডাকে সাড়া দিয়ে ওর কাছে গেছিল। কিন্তু এটা বলল না যে আমি প্রথমে মন্দিরাকে ক্ষমা চেয়ে একটা ভিডিও করেছিলাম, ক্ষমা চেয়ে ভিডিও করে মন্দিরার সাথে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপসেও যোগাযোগ করেছিল, তারপরেই না মন্দিরা ওকে ডাকার সাহসটা পেয়েছে। তাহলে কি তখন তো জানতো? তারপরেও ওখান থেকে ফ্ল্যাট থেকে আসার পরেও কিন্তু বলেছিল না এখানে পরকীয়ার কোনো ব্যাপার না। অথচ আজকে বলছে তখন পরকীয়া ধরা পড়েছে, সংসারটা ভাঙতে চলেছে, বাড়ির সবাই জানাজানি হয়েছে। কিন্তু ও ফিরে এসে ওর যারা তখন ভালোবাসার লোক ছিল অনেস্ট গ্রুপের, তাদের কাছে বলল না এখানে পরকীয়া সংক্রান্ত কোনো ব্যাপার না, ওর স্বামী ওকে অত্যাচার করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মারধর করেছে, নাইটি ছিঁড়ে দিয়েছে, সেই জন্য ও আমাকে ডেকেছে, আমি সেই ওকে সাপোর্ট করে ওর কাছে গেছিলাম। এখানে পরকীয়ার কোনো গল্প ছিল না। অথচ আজকে দিব্যি
মিথ্যা বলে গেল। ওর সেই ভিডিওটা ওর চ্যানেলে এখনো জলজল করছে, তোমরা পারলে গিয়ে দেখে এসো। আজকে বলে দিল। তখন তো ও দেখেছিল স্টেশনে ওর পাশে কে দাঁড়িয়েছিল, বসেছিল, কামুক চোখে তার মন্দিরার দিকে তাকাচ্ছিল। তখন তো চিনতো, ও তো বলতে পারতো যে এ কে, এ তোর পাশে, আর তুই আমাকে ডেকেছিস। না, একবারও বলেনি। ওদের সঙ্গে ফ্ল্যাটে গিয়েছে, এই সব তোমাদের জানা গল্প। তবুও স্মরণ করানোর জন্য ও যখন মিথ্যেটা বলে তখন সেই মিথ্যের তাকে ঠোকা দিয়ে আমাদের সত্যি করতে হয়। ফ্ল্যাটে গিয়ে দেখেছিল তারা একসঙ্গে খেয়েছে, দিয়েছে, লুচি খেয়েছে, ভাত মাছ খেয়েছে, এবং আবার ওদের পাশের ঘরে ও পাহারা দিয়েছে। সে কথা কিন্তু ও ভুলে গেছে। আসলে এত কথা মনে রাখা যায়, আর যখন উত্তর দেবো তখন তো আমার মতো করে উত্তর দেবো, সত্যিটা তো বলবো না। সত্যি কোনোদিনও সামনে তুলতে পারে না। চলো পরের কমেন্টের কি উত্তর দিল একটু শুনে নিই। একদম আবার যেখানে ওর সম্পর্কে ওর ভাগ্নেকে নিয়ে যে কমেন্টটা এসেছে, ওই কমেন্টটা ও পড়লো না, উত্তর দিল না, দেবে না তো, ওটা ভিত্তিহীন। কিন্তু ওই সন্দীপের চ্যানেলে ওই যে সীমা প্রেগনেন্ট হয়েছে, ওইটা খুব ভিত্তি আছে, ওর প্রমাণ আছে ওর কাছে, ওর প্রমাণ আছে ওর কাছে। তা বলি প্রমাণটা দে না। তুই যদি প্রমাণ দিতে পারিস যে সত্যি সত্যি তুই যে কথাটা বলেছিস, কালকে রাতে যে ভিডিওটা করেছিস, বারবার ওটা নিতে ঘেন্না লাগে, ওইসব কথা বারবার মুখে আনতে ঘেন্না লাগে। কিন্তু ওর তো ঘেন্না পেতে কিছু নাই, ও বলে দিয়েছে, খুব মজা লুটেছে। তাহলে তার একটা প্রমাণ দে, প্রমাণ দে, তাহলে আমরা সবাই বলতে পারবো। তুই একা বলবি কেন? যে ভাই বোনের সম্পর্কের মধ্যে যে নোংরা ইঙ্গিতটা তুই করেছিস, খোলা ইঙ্গিত না, তুই খোলাখুলি বলেছিস, খোলাখুলি বলেছিস যে সীমার গর্ভে ভাইয়ের সন্তান। তাহলে তোকে নিয়ে যে কমেন্টটা করলো তোর ভাগ্নেকে নিয়ে, সেটা ভিত্তিহীন কি করে হলো? তোর এটার যেমন প্রমাণ নেই, তেমনি তোরটার তো প্রমাণ আছে। সঞ্জয় তার প্রমাণ বারবার বলেছে, সে তো সবটাই জানে, সে সবটাই জানে। কারণ সব থেকে এই কন্ট্রোভার্সি জগতে সে ছিল তোর খুব কাছের একজন ভাই, তোকে দিদি বলে সম্মান করতো। তুই অবশ্য তাকে ভাই বলে করতিস না, অনেকটা সাইয়া সাইয়া ভাবতিস। ওই জন্য ম্যান্ডির ব্যাপারটা প্রথমেই তুই ভাইয়া না সাইয়া বলে ভিডিও শুরু করেছিলি। চলো তারপরের কমেন্টটা কি হলো সেটা একটু শুনে। তারপরে ওকে একজন কমেন্ট করেছে যে মন্দিরা একা কোথাও যায় না কেন, মানে সোমনাথ মন্দিরাকে একা ছাড়ে না কেন। তার উত্তরও বললো যে সোমনাথ মন্দিরাকে বিশ্বাস করে না, সোমনাথ মন্দিরাকে বিশ্বাস করে না। কিন্তু জানিস তো মন্দিরা কোনো দিন একা কোথাও বেরোতে পারে না। ও রানাঘাটের মধ্যে কোথাও গেলেও একা যেতে পারে না, যায় না, আগেও যেত না, এখনও যায় না। আর সোমনাথ কিন্তু এই একটা কথা জানতো যে ও যেখানেই যাক একা থাকতে পারবে না। তুই যতই বলিস ওকে বিশ্বাস করে না, বিশ্বাস অবিশ্বাস অনেকটা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তৈরি হয়। আর মন্দিরা যদি সত্যি আবার খারাপ কিছু করে, সোমনাথের ক্ষমতা নেই তাকে পাহারা দিয়ে ধরে রাখে। অতএব এই কথাটা বলিস না যে তাকে একা যেতে দেয় না। মন্দিরা একা কোথাও যায় না, কারণ ও একা চলতে পারে না। ওর টাকা আছে, ওর বুদ্ধি আছে, সব আছে, কিন্তু ও এক পাও একা কোথাও চলতে পারে না। এটা বুঝলি? এটা তুই জানিস, এটা তুই জানিস, অথচ এটা বলবি না। তোর তো সব সময় ওই নাক ব্যাট দিয়ে কান ধরা। তার মানে কি আমরা না কান ব্যাট দিয়ে নাক ধরা, এই যে আমরা নাকটা ধরলাম, কিন্তু না, তুই সবসময় এই পেছন দিয়ে হাত দিয়ে এসে নাকটা ধরিস। এটাই হচ্ছে তোর চারিত্রিক বৈশিষ্ট্য। চলো পরের কমেন্টে যাই। তারপরের কমেন্টটা ওর খুব গায়ে লেগেছে, একদম চিরবির চিরবির করে লেগেছে। কারণ ও বলেছে যে তখনকার কথা, মানে যে কমেন্ট করেছে তখনকার কথা এখন কেন তুলছো। এই কমেন্টের উত্তরেও যা দিল, আমি সবটুকু বাদ দিলাম, ও যে সবটুকু বাদ দিলাম। একটা পয়েন্টে আমি এখানে আলোচনা করব, যেটা হচ্ছে মন্দিরা নাকি সোমনাথকে গুম করে দেওয়ার প্ল্যান করেছিল। তাহলে ও সেটা জানতো, মানে মারিয়ার সঙ্গে আর ওর সঙ্গে মিলে সোমনাথকে গুম করে দেওয়ার চেষ্টা চলছিল, মানে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। তাহলে সেই কথাটা যেদিন তুই শুনলি, তুই মানুষ না, তোর মানবিকতা বলে কিছু নেই। তুই তো সঙ্গে সঙ্গে সোমনাথকে ফোন করতে পারতিস, কিংবা মেসেজ করে জানাতে পারতিস, কিংবা ভিডিও করে জানাতে পারতিস যে তোমার স্ত্রী তোমাকে গুম করে দেওয়ার চেষ্টা চলছে, তুমি সাবধান হও। একটা মানুষ, একটা মহিলা তার স্বামীকে গুম করে দেবে এই প্ল্যান করছে শুনেও তুই তার সঙ্গে আবার সঙ্গ দিয়েছিলি, তাহলে তুই কত বড় ক্রিমিনাল। আগে সেই বিচারটা কর। আমরা যদি শুনতে পাই, যে মানুষটাকে আমি সাপোর্ট করব, আমি যদি শুনতে পাই সে তার নিজের স্বামীকে গুম করে দেওয়ার কিংবা পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে, আমার কি দায়িত্ব থাকবে তখন? একজন আদর্শ নাগরিক হিসেবে আমার কি দায়বদ্ধতা আমার উপরে থাকবে? আমি পড়াশুনো করেছি, আমি শিক্ষিত, আমি একজন সমাজের ইউটিউবের মতো জায়গায় আমি একজন ক্রিয়েটার, আমার কি উচিত থাকবে? আমি তাকে সতর্ক করব, যার বিরুদ্ধে না যে চক্রান্ত করছে তাকে বলবো একদম এই কথা বলবি না। এবং এই কথা বলার সাথে সাথে বলবো আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ তোর মাথায় ক্রিমিনাল খেলছে,
ক্রিমিনালের খেলা খেলছে, আমি তোর সাথে নেই। আর সঙ্গে সঙ্গে যার বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে তাকে সচেতন করা। ওই তা তো করিসনি। তুই এখন এসে বলছিস যে সোমনাথের বিরুদ্ধে মন্দিরা এই প্ল্যান করেছিল। কি লাভ এখন বলে? কি লাভ? সে তো বলেই দিয়েছে আমি অনেক ভুলভাল কথা বলে ফেলেছি। তাহলে তোর কোথায় এখানে তোর চরিত্রের প্রকাশ কি হলো? যে সে ক্রিমিনাল খেলা খেলছে, প্ল্যান করছে, তার জেনেও তুই তাকে সাপোর্ট করেছিস, তাকে সঙ্গ দিয়েছিস। সে যদি 100% দোষী হয়, তুই 110% দোষী। কারণ আমরা জানি আমাদের ভারতীয় সংবিধান আইনে বলা আছে যে একটা মানুষ যদি কাউকে শেষ করে দেয়, তার থেকে যে প্ল্যানে থাকে সে বেশি দোষী হয়। তাহলে ওই প্ল্যানের সঙ্গে তুই জড়িত ছিলি তখন। এখন একদম বলবো জড়িত ছিলি, নইলে তুই সোমনাথকে অ্যালার্ট করতি, না হয় ওকে ছেড়ে চলে এসে সব ওয়াইটিতে এই কথাটা বলে দিতে পারতিস। বলিসনি। তোর এখন ভাগে কম পড়েছে, তুই এখন কথাটা বলছিস। এই কমেন্টের আরও অনেকগুলো কথা ছিল, সেটাকে আমি বেশি জোরালো দিইনি। আমি এই পয়েন্টটাকে ধরে তোমাদের কাছে বললাম। তোমরা বলো যে ও কি সেদিন তারপরে ওই কথা শোনার পরে মন্দিরার পাশে থেকে ও কতটা ভুল করেছে, আর আজকে সেই এসে বলছে এই কথাগুলো। তাহলে ও কোথায় নির্দোষ হলো, কোথায় ও সতী হলো? মন্দিরা যদি অন্যায় করে থাকে তার সঙ্গে এও অনেকটা সেই দোষে দোষী। চলো পরের কমেন্টটা নিয়ে আসি। কে একজন ওকে প্রশ্ন করেছে যে তুমি শুধু শারীরিক সম্পর্ক এটা কেন বলো? তার উত্তরেও বলেছে, তা কি বলবো, পরকীয়া মানেই তো শারীরিক সম্পর্ক। ফোন আলাপ না, সেক্স চ্যাট না। এখানে বুনুকে সাইডে রাখলো, মানে গাবলাকে সাইডে রাখলো। গাবলা শুধু চ্যাটিং হয়েছিল, ফোন আলাপ হয়েছিল, যাই হোক সেটা পরে আসছি। তা ও সব কিছু জেনেও কিন্তু তখন মন্দিরাকেই সাপোর্ট করেছিল। সোমনাথকে বলেছিল ধর্মের সার, নিষ্কর্মা, জুয়া খেলে, নেশাগ্রস্ত, মদমাতাল, এসব বলেছিল। সে কিন্তু জানতো মন্দিরা তার স্বামী ছাড়াও অন্য পুরুষের সঙ্গে নোংরামি করেছে। তারপরেও তাকে আশ্রয় দিয়েছিল। কেন দিয়েছিল তখন আশ্রয়? কিসের জন্য? তখন মন্দিরার গায়ে কোনো গন্ধ ছিল না। কারণ মন্দিরা তখন ওকে ওর চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কমিউনিটি দিয়েছিল, ব্লগ চ্যানেলটা। আর কন্ট্রোভার্সি চ্যানেলে যেসব তথ্যগুলো মন্দিরা দিচ্ছিল, যেসব কথাগুলো শোনার জন্য মানুষ হুড়ুমুড়ু করার চ্যানেলে আসছিল, সেই স্বার্থের জন্য, শুধু টাকার জন্য একজন তখনকার নোংরা মন্দিরাকে সাপোর্ট করে এখন যখন সে সব কিছু ভুলে গিয়ে সব কিছু পেছনে ফেলে সংসারটা করতে চাইছে, না, সে সংসার করতে পারবে না। কারণ সে ওর মুখে লাথি মেরেছে। ওকে সংসার করতে হলে আমাকে আমার খাদ্যের যোগান দিয়ে তারপরে সংসার করতে হবে। বুঝেছ মন্দিরা? দুধ কলা দিয়ে তুমি কালসাপ পুষেছ। তোমার কপালে আরও দুর্গতি আছে। যতদিন এ বেঁচে থাকবে ততদিন তোমাকে শুনতে হবে, আর যতদিন তুমি বেঁচে থাকবা তোমার এখান থেকে রেহাই নেই। জানো, এখানে একটা কথা মনে পড়ে, মানুষের যখন দুর্মতি হয় না, মানুষের যখন দুর্মতি হয় তখন এমন একটা জায়গায় গিয়ে সে নিজেকে সমর্পণ করে, যে জায়গাটা যেখান থেকে সে কোনো দিন বেরোতে পারে না, শত চেষ্টা করেও বেরোতে পারে না। তা তুমি নিজে সেদে গিয়ে হাড়ি কাটে গলা দিয়েছ, প্রত্যেক দিন তোমাকে জবাই হতে হবে, এর থেকে তোমার নিস্তার নেই। আর প্রত্যেক দিন তোমাকে শুনতে হবে তুমি অসতী, তুমি অন্যায় করেছো। আর সেই অসতী আর অন্যায় করতে সেই কিন্তু সব থেকে বেশি তোমাকে সাপোর্ট করেছিল। আমরা কিন্তু তখন তোমাকে বারবার করে বুঝিয়েছিলাম। তখন আমরা তোমার কাছে ছিলাম দালাল। একটা লাইভে তুমি বলেছিলে আমার আর আরেকজনের নাম, যে আমরা সোমনাথের দালাল। তা দেখেছো, সোমনাথের দালালরা না ভুলটা দেখলে বলে, আবার যখন সঠিক পথে তোমরা চলে আসো তখন অ্যাপ্রিসিয়েট করে, তোমাকে সঠিক জায়গায় থাকতে সহযোগিতা করে। এই জায়গায় কিন্তু ওর সঙ্গে আমাদের পার্থক্য। চলো পরের কমেন্ট। পরে একটা কমেন্টে ওকে নরকের কিট বলেছে। ও তাকে উত্তর দিচ্ছে, কে নরকের কিট? আমি? আর কার জন্য? সে আবার বলেছে তোমাকে এত অভিশাপ দেয়, তোমার সেই অভিশাপ খেয়ে হয় না। ও বলেছে আমাকে অভিশাপ দিচ্ছে। কাকে দেখে? ওই মানে নরকের কিট, মানে মন্দিরার কথা বলছে। ও ভালো আর আমি নরকের কিট? ওকে দেখে আমাকে এসে অভিশাপ দিচ্ছে? ও কি সতী সাবিত্রী? তাহলে ওই মন্দিরা যখন নোংরামি করেছে ও কিন্তু 100% তাকে সহযোগিতা করেছে। ও ভুলে যায় সেটা, যখন বলতে বসে না তখন ভুলে যায়। কিন্তু আমরা তো ভুলি না। আজকে মন্দিরাকে ও এইসব বলছে বলে লোকে ওকে অভিশাপ দিচ্ছে। কেন অভিশাপ দিচ্ছে? তার একটাই কারণ, একসময় তুমি তাকে সাপোর্ট করেছো, আর এখন যখন তোমার স্বার্থে টান পড়েছে তুমি তাকে এই নোংরা কথাগুলো, যখন সাথ দেওয়া কথাগুলো যেগুলো বিশ্বাস করে তোমাকে বলেছিল,
তখনই যদি তুমি এগুলো রিভিল করে দিতে, সোমনাথকে বলে দিতে কিংবা জনগণকে বলে দিতে, আজকে এই তখন সাপোর্ট করে আর এখন বলার জন্য অভিশাপ কেউ তোমাকে দিত না, কেউ তোকে দিত না। তোমাকে ও নাকি সতীসাধ্যী, ঠিক আছে ও সতীসাধ্যী তুমি, তাহলে সতীসাধ্যী নারীরা কখনো অসতীকে সাপোর্ট করে না। হ্যাঁ, হয়তো পাবলিকলি সাপোর্ট করে না, মনে মনে ভাবে যে না এ ভালো হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কিন্তু তুমি তোমার স্বার্থে ওই অসতী হওয়ার কাজে তুমি সাপোর্ট করে আজকে আবার তাকে নিজেই অসতী বলে নিজের সতীত্ব বড়াই করছো। বাহ 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 বাহ। পরের কমেন্ট, একজন কমেন্ট করেছে অতীত দিয়ে ঘাটাঘাটি করে তুমি কি পাচ্ছ? তুমি বুঝতে পারো না কি পায়? ও তো টাকা পাচ্ছে। আর তার উত্তরে বলেছে যে ওর শ্বশুর শাশুড়ি ওর স্বামী এদের মুখে নোটের বান্ডিল গুজে দিয়েছে, তাই ওকে মেনে নিয়েছে, ওকে সাপোর্ট করছে। তাহলে যেদিন তুই ওকে সাপোর্ট করেছিলি, তোর মুখে এবং কোথা দিয়ে নোটের বান্ডিল গুজেছিল তুই নিজে আজকে প্রমাণ করে দিলি, তাই তো? আজকে চরিত্রহীন বৌমাকে নাকি শ্বশুর রান্না করে খাওয়াচ্ছে, নোটের বান্ডিল গুজে দিয়েছে তাই। শাশুড়ি বৌমাকে ভালোবাসে, নোটের বান্ডিল গুজে দিয়েছে তাই। সোমনাথ বউকে রেখেছে, নোটের বান্ডিল গুজে দিয়েছে তাই। আর সেদিন দীপভাইকে কত গুজে দিয়েছিল, কোথায় গুজেছিল টাকার বান্ডিল, তাই বুনুকে কাঁধে মাথা দিতে হয়েছিল, দিতে দিয়েছিলি, বুঝলি? তাহলে তুইও যে নোটের বান্ডিল গুজে নিয়েছিলি, আজকে এই কমেন্টের উত্তরে তার প্রমাণ তুই করে দিলি। বোঝাতে পারলাম বন্ধুরা? কমেন্ট করো যে ঠিক বলছে কিনা। চলো পরের কমেন্টের কি উত্তর দেয়। একদম ঠিক বলেছে, তখন বন্ধু ছিল এখন শত্রু। হ্যাঁ, এখন শত্রু হয়েছে। কেন? তোমাকে সে আর মাথায় করে রাখছে না, কারণ সে বুঝে গেছে সংসার করতে হলে তোমার মতো আর ওই মারুর মতো দুইজনকে এড়াতে হবে। তারপরের কমেন্টটা যেই পড়িছে, ওরে বাবা করে চিড়বির করে উঠিছে, কারণ সে তো সত্যি কথাটা কয়ে ফেলাইছে। তুমি তো তোমার শ্বশুর শাশুড়ির দেখো না। ও শ্বশুর শাশুড়ি দেখা লাগে না, সেই বেলায় সবকিছু টাকা দিয়ে হয়। ও শ্বশুর টাকা আছে, পেনশন পায়। আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো, টাকা দিয়ে কি সব হয়? ওই তো বলেছে মন্দিরা টাকা দিয়া সব কইরা লয়, ওর ওখানে মনুষ্যত্ব বলে কিছু নাই। তাহলে আজকে ওর শ্বশুর শাশুড়ির টাকা আছে, তারা লোক দিয়ে সব করে, তাহলে পেটের সন্তান থাকার কি দরকার? হ্যাঁ, ছেলেরা মা বাবাকে দেখবে কি না দেখবে ছেলেদের ব্যাপার, কিন্তু তবুও যে শ্বশুর বাড়িতে থাকছে, যার বাড়িতে বাস করছে, মাথার উপরে যার ছাদ মাথার উপরে আছে, সেই মানুষ দুটো উপরে থাকে, এখন আছে কিনা জানি না, মনে হয় চলে গেছে বাড়ি থেকে ওর অত্যাচারে। তারা শুধু টাকা দিয়ে সব কিছু করে নেবে, আর ও নিচে বসে লোকের পিণ্ডি চটকাবে, তাদের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। সন্তান থাকে কেন মানুষের? তাহলে এরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো। ও নিশ্চয়ই সন্তান না হয়ে ঠিক করেছে, কারণ ওর যদি সন্তান থাকতো, ও যে কাজগুলো করছে না, এই কাজগুলো ওর সন্তান ওকে জবাব দিয়ে দিত। এই জন্যই ভগবান ওকে সন্তান দেয়নি। তা যাই হোক, ওকে আর কত বলবো, ও তো নেগেটিভ কমেন্ট লোকেরটা যেভাবে মজা করে আর লোকের তেমনি ওকে নেগেটিভ কমেন্ট দিয়ে মজা লুটেছে। তোমরাও মজা লোটো, তোমরাও দেখে নিয়ে এখানে একটু কমেন্ট করো, ওখানে না, যে তোমরা কতটা মজা পাইলে আজকের ভিডিও দেখা। তো চলো বন্ধুরা, ভিউজ তো একেবারে আমাদের তো কম, আমাদের তো সিজনাল ভিউজ, আর ওর নাকি একটা লেভেল থাকে ভিউজের। যাই হোক, সেই লেভেলটা আস্তে 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 আরো নিচের দিকে যাচ্ছে। চলো, আর সব থেকে না আমার মজা লাগছে, তুমি পুরোনো কথা তোলো কেন? এই বিটি, তুমি বোঝো না, বিটি না বেটা জানি না, তুমি বোঝো না ওর এইটার দরকার তো, ম্যান্ডিরি না বেসলি ওর টাকা হবে না, বোঝো না? ওই ম্যান্ডি আর ওই জাম্বু এই দুটোরে বেসেই তো খাচ্ছে, তাছাড়া তো ওর অকাত নাই ওর স্বামীর। ওর স্বামী যা ইনকাম করে তাতে জল গরম হয় না, ওই জন্য এই ওর চরিত্র বেচার যেটুকু খায় ওইটা ওর ভবিষ্যৎ। ও নাকি কন্ট্রোভার্সি ছাইড়ে দেবে জিন্দগিতে, সবাই ছাড়লেও পারবে না। বুঝতে পারলে? চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। মজা কেমন লুটলা কমেন্ট করে বললো। টাটা আমার ভিউয়ারদের জন্য।